অন্তর্বর্তী সরকার দরপত্রের শর্ত শিথিল করায় জ্বালানি তেল সরবরাহে প্রতিযোগিতা ও স্বচ্ছতা বেড়েছে। বিপিসি বলছে ঋণপত্রের বকেয়া না থাকায় আস্থাও বেড়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর। এতে আগের তুলনায় আগামী 6 মাসে জ্বালানি তেল পরিবহনের সাশ্রয় হবে প্রায় 800 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় তেলের দাম কমালে এর সুফল পাবে সাধারণ মানুষও। রিফাইনারির মালিক বা এজেন্ট না হলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে জ্বালানি তেল সরবরাহ করা যাবে না, এমন শর্ত শিথিল করেছে অন্তর্বর্তী সরকার। 3 বছরে কমপক্ষে $300 কোটি তেল বিক্রির অভিজ্ঞতা থাকলেই সরবরাহের উপযুক্ত হবে যে কোনো প্রতিষ্ঠান। এ সিদ্ধান্তের ফলে দরপত্রে বাড়তি সাড়া পেয়েছে বিপিসি। আগামী 6 মাসে প্রায় 26 লাখ টন জ্বালানি তেল প্রয়োজন হবে, যা G2G চুক্তি এবং খোলাবাজার থেকে উন্মুক্ত দরপত্রে কেনা হবে। দুক্ষেত্রেই আমদানি চুক্তিতে প্রিমিয়াম খরচ কমেছে ব্যারেল প্রতি $3.5 পর্যন্ত, যার মধ্যে আছে তেল পরিবহনের জাহাজ ভাড়া, ইন্স্যুরেন্স ও আনুষঙ্গিক ব্যয়। সবার জন্য একটা মেসেজ ছিল যে এবার ফ্রি, ফেয়ার এবং ট্রান্সপারেন্ট ওয়েতে এভরিথিং ইজ গোয়িং অন। তো যার ফলে কিন্তু আমরা দামটা পেয়েছি কম পেয়ে, মানে ওদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল ব্যাপক, এবং তাতে প্রায় 370 কোটি টাকা শুধু টেন্ডারে আমাদের কিন্তু সেভিংস হয়েছে গত 6 মাসের আগের তুলনায়। এবং সম্প্রতি আমরা যেটা G2G করলাম, আমরা 50% G2G করি, সেখানে প্রায় 429 কোটি টাকা কম পেয়েছি গত জুলাইয়ে আমরা যে G2G করেছিলাম। বিপিসির তথ্য মতে গত বছরের প্রথম 6 মাসের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে জ্বালানি তেল আমদানিতে প্রিমিয়ামেই সাশ্রয় হবে 1,500 কোটি টাকার বেশি। এছাড়াও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। এর সুবিধা সরাসরি জনগণকে দেওয়ার পরামর্শ তাদের। এই সাশ্রয়টাকে সাধারণ জনগণের মধ্যে যেন যায়, সেই এনার্জি প্রাইসিং ফর্মুলার ভিতরে এনে সেটাকে প্রাইস কমানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিপিসির যে প্রফিট মার্জিন রয়েছে 3 থেকে 5%, সেটাকে কমিয়ে আনা যায় কিনা সেটা দেখা দরকার। এবং সেই সাথে আমাদের যে আমদানি মূল্য প্রতিটা কনসাইনমেন্টের এগেনস্টে, সেটা যদি বিপিসির ওয়েবসাইটে রেগুলারলি আপডেট করা হয়, তাহলে এই প্রাইসিং প্রসেসটা সম্পর্কে লোকজনের ধারণাও স্বচ্ছ হবে। গত 10 অর্থ বছরে জ্বালানি তেল বিক্রিতে 48,000 কোটি টাকার বেশি মুনাফা করেছে বিপিসি, আর গত অর্থ বছরে মুনাফা ছিল প্রায় 4,000 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্দোলন ও সংঘাতের প্রভাব পড়েছে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের জিডিপি প্রবৃদ্ধিতে। জুলাই সেপ্টেম্বরে প্রবৃদ্ধি 1.81% দাঁড়িয়েছে। এর আগের বছরে একই প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল 6.04%, আর সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। তবে ডিসেম্বরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 10.89%। 2024-25 অর্থ বছরের শুরুতেই সামনে আসে রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন ও সংঘাত। এছাড়াও শ্রমিক আন্দোলনের কারণে ব্যবসা বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে, ফলে কমেছে দেশজ উৎপাদন জিডিপি। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিসির প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে জিডিপির প্রবৃদ্ধি 1.81% নেমেছে আগের অর্থবছরের তুলনায়, যা 4.23% কম। জুলাই আগস্টে যে ছাত্র অভ্যুত্থান হয়েছে তাকে কেন্দ্র করে যে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম অনেক ক্ষেত্রে তা স্তীমিত হয়ে যায়। যেমন আমরা যদি সার্ভিস সেক্টরের কথা বলি, এবং উৎপাদন ক্ষেত্রে মূলত যার কন্ট্রিবিউশন প্রবৃদ্ধি বেশি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি সেক্টর। সেই ইন্ডাস্ট্রি সেক্টরেও কিন্তু একটা বড় ধরনের নেগেটিভ প্রবৃদ্ধি বিরাজ করছিল এই 3 মাসের মধ্যে। এদিকে দেশে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 10.89%, যা নভেম্বরে ছিল 11.38%। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার বৃদ্ধির ইতিবাচক প্রভাবের কথাও বলছেন বিশ্লেষকরা। সার্বিক অবস্থার বিবেচনায় বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে সমস্ত জায়গায় গুরুত্ব দিতে হবে তা হচ্ছে বাংলাদেশের যে উৎপাদন কার্যক্রম যেন আর কোনো অবস্থাতেই ব্যাহত না হয়, এবং আমরা যেন প্রবৃদ্ধির ভূমিকায় প্রবৃদ্ধি বাড়াতে পারি, তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে, বিনিয়োগ ব্যবস্থা নিতে হবে। এদিকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমেছে ডিসেম্বরে, যা দাঁড়িয়েছে 9.26%। তবে খাদ্য মূল্যস্ফীতি এখনও 13%-এর কাছাকাছি, যা উদ্বেগের কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে বাড়তি মূল্যস্ফীতির প্রভাব পড়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পণ্য বেচাকেনাতেও। এতে একদিকে ক্রেতারা যেমন পণ্য কেনা কমিয়েছেন, অন্যদিকে বেড়েছে ব্যবসায়ীদের স্টল স্থাপনের খরচও। এছাড়া ক্রেতা দর্শনার্থী কম থাকায় এখনও জমে ওঠেনি মেলা। পরিবার নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছেন বেলাল। তবে মেলায় জিনিসপত্রের বাড়তি দাম দেখে হতাশ তিনি। উচ্চ মূল্যস্ফীতির চাপে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে যেখানে হিমশিম খাচ্ছেন, সেখানে বাড়তি দাম দেখে অন্যান্য পণ্য কেনার আগ্রহ নেই ভোক্তাদের। অনেক কিছু কিনতে ইচ্ছে করছে, কিন্তু দেখা যাচ্ছে দামটা ক্রয় ক্ষমতার ভিতরে থাকছে না, সেটা তো পছন্দ করে চলে যাচ্ছে, কিনতে পারছি না। এই ধরনের একটা প্রভাব তো পড়ছে। অনেক কিছু আসলে দাম বেশি, যেমন রাইস কুকার, প্রেসার কুকার, এগুলো তো আসলে একটু দাম ওঠানামা করে। একটু বেশি দাম। গত বছর যে জিনিসগুলা 100 টাকা বা 120 টাকা কিনছি, এটা 130 টাকা, 40 টাকা বা 150 টাকা। ক্রেতাদের অভিযোগ, মেলায় ব্যবসায়ীরা বেশি দাম নিচ্ছেন, আবার অনেকেই বিক্রি করছেন নিম্নমানের পণ্য। এবারের মেলায় মোট 362টি স্টল ও প্যাভিলিয়ন বসবে। মূল্যস্ফীতির চাপ এসব ব্যবসায়ীদের উপরও পড়ছে। তারা বলছেন কয়েকগুণ বেড়েছে স্টল বসানোর খরচ। গত বছরের তুলনায় এবার একটু সামান্য বেশি হয়েছে মূল্যস্ফীতির কারণে। আমাদের স্টলটা গতবারের থেকে অনেকটা বড় করা হয়েছে এবং খরচটাও অনেকটা বেশি হয়েছে। বর্তমানে মূল্যস্ফীতির কারণে তাদের একটা প্রেশারের মধ্যে আছে সবকিছু আর কি, এটার জন্যই আর কি এই পরিস্থিতিটা দাঁড়াচ্ছে। এদিকে মেলায় এখনও ক্রেতা দর্শনার্থীদের ভিড় কম। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা কয়েকদিনের মধ্যেই জমে উঠবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেলের টিকিটের ওপর ভ্যাট অব্যাহতি সুবিধা আরও 1 বছরের জন্য বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার এ বিষয়ে একটি আদেশ জারি করেছে সংস্থাটি। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই অব্যাহতি থাকবে। এনবিআরের আদেশে বলা হয়, মেট্রো রেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয় করছে। তাই মেট্রো রেলকে আরও জনপ্রিয় করতে এবছর মেট্রো রেল সেবার ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। প্রকল্পটি চালুর পর থেকেই এর মালিক কোম্পানি ডিএমটিসিএল এর অনুরোধে এই সেবার ওপর ভ্যাট আরোপ করা হয়নি। এনবিআরের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। তারা জানায়, ভ্যাট আরোপ হলে যাত্রীদের ভাড়া বাবদ 15% ব্যয় বাড়বে। সঞ্চয়পত্র কেনায় জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সরকারের দেয়া অর্থ দিয়ে এসব পরিবারের সদস্যদের সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে না। সম্প্রতি এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, মোট 826 জনকে সরকার এই অর্থ সহায়তা দিয়েছে। বর্তমানে বাজারে 4 ধরনের সঞ্চয়পত্র চালু আছে। এগুলো হলো পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ও 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এছাড়া ডাকঘরেও সঞ্চয়পত্রের ব্যবস্থা রয়েছে। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে প্রতিষ্ঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব ধরনের ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও চলতি অর্থবছরের প্রথম 6 মাসে রেকর্ড রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গতবারের একই সময়ের তুলনায় প্রায় 2382 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, কাস্টমস হাউসের অনলাইন প্রক্রিয়ার নানা ত্রুটির কারণে ভোগান্তি পিছু ছাড়ছে না তাদের। 2024-25 অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্য 83,000 কোটি, যা জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রার প্রায় 17 ভাগ। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য বলছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে আদায় হয়েছে 35,903 কোটি 41 লাখ টাকা। গত অর্থ বছরে একই সময়ে আয় ছিল 33,521 কোটি 31 লাখ টাকা। গতবারের চেয়ে বেশি আদায় হয়েছে 2,382 কোটি 10 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ বছরের শুরু থেকে দেশের সামগ্রিক অর্থনীতি নিম্নগামী। গেল বছরের চেয়ে আমদানি কমেছে খাদ্যশস্য 7 ভাগ, শিল্প কারখানার যন্ত্রপাতি 25 ভাগ, সার 30, তেলজাতীয় পদার্থ 13 ভাগ। তবে আমদানি কমলেও বেড়েছে শুল্ক আদায়। গত বছর নভেম্বর মাসে আমাদের যে পরিমাণ জাহাজ এসেছিল,
এই বছর নভেম্বর মাসে তার জাস্ট 50% জাহাজ আমাদের এসেছে। সো আমদানির পরিমাণটা তো কমে গিয়েছে, ডিউটি স্ট্রাকচার বৃদ্ধি পেয়েছে অথবা ট্যারিফ বৃদ্ধি পেয়েছে, সেসবের কারণে এটা বৃদ্ধি পেয়েছে আর কি। এদিকে ব্যবসায়ীরা বলছেন বন্যা, ধর্মঘট, ডলার সংকটের পাশাপাশি কাস্টমস হাউজের সার্ভার জটিলতায় সমস্যায় পড়েছেন তারা। এতে বড় অঙ্কের লোকসান গুনতে হয় তাদের। বিরূপ পরিস্থিতিতেও এই প্রবৃদ্ধিটুকু আমরা মনে করছি এটা একটু আমাদের জন্য ইতিবাচক। ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছিল, এখনও বর্ধিত আছে। এই কারণেও কিন্তু ধরেন রাজস্ব আদায় বেড়েছে, পণ্য আমদানি কম হলেও। ব্যাকআপ সার্ভার সবসময় থাকা উচিত প্রত্যেকটা জায়গায়, না হলে কারণ এটা ক্রাশও হতে পারে, এটা হ্যাক হতে পারে, অনেক কিছু হতে পারে। সেজন্য একটা ব্যাকআপ সার্ভার থাকলে ওটা আপগ্রেডেশন হওয়া পর্যন্ত যাতে ওই ব্যাকআপ সার্ভারটা দিয়ে যাতে চালিয়ে নিয়ে যেতে পারে। রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ডিসেম্বরে, যা প্রায় 6,500 কোটি টাকা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের দুই শেয়ার বাজারে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 33.67 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,198 পয়েন্টে। বেড়েছে লেনদেনের পরিমাণও। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে 362 কোটি 67 লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া 398টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 223টির, কমেছে 101টির এবং অপরিবর্তিত ছিল 74টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। টাকার অঙ্কে সবথেকে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 5.87 পয়েন্ট। লেনদেন হয় 8 কোটি 49 লাখ টাকার শেয়ার। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরে রাখবেন।